আন্তর্জাতিক অপরাধ আদালতে এবার শেখ হাসিনার ফাঁসির রায়। এদিকে যে ঘোষণা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আরও 2 বছর থাকবেন ক্ষমতায়। নতুন করে বাংলাদেশের রাজনীতিতে যে চাঞ্চল্যকর পরিস্থিতির তৈরি হয়েছে, দর্শক আজকের ভিডিওতে থাকছে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য, দেখতে থাকুন। অন্তর্বর্তী সরকার আরও 1 থেকে 2 বছর ক্ষমতায় থাকবে। তখন দুর্বল মন্ত্রীরা পরিবর্তন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত্যের জাতীয় সরকার গঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি সাহেবের মামলার চতুর্থ দিনের মতো আর্গুমেন্ট সমাপ্ত হয়েছে। সেনা কর্মকর্তারা যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেই বৃহস্পতিবারই কিন্তু সকল বাহিনীর সদর দপ্তরে এই গ্রেফতারি পরোয়ানা পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু সত্যি শেষ পর্যন্ত এই সেনা হেফাজতে কতজনকে নিয়ে আসা যাবে, কতজন এখনো আছেন গ্রেফতার হওয়ার জন্য বা গ্রেফতার হওয়ার মতো পরিস্থিতিতে বা বাংলাদেশ সীমান্তের ভেতরে, প্রশ্ন উঠছে যেই সেনা কর্মকর্তারা শীর্ষস্থানীয় এই জেনারেলেরা যে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানে ডক্টর ইউনূস আরো 1 থেকে 2 বছর থাকবেন। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতিটি তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, যার কিছুটা অংশ ইতিপূর্বেই আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি সাহেবের মামলার চতুর্থ দিনের মতো আর্গুমেন্ট সমাপ্ত হয়েছে। আজকে বেসিকলি বিজ্ঞ চিফ প্রসিকিউটর স্যার আর্গুমেন্টে যে বিষয়গুলো উপস্থাপন করেছেন তা হলো 2024 সালে গণ অভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র জনাব শেখ ফজলে নূর তাপসের সাথে একটা মোবাইল ফোনে কথোপকথন করেন। যে কথোপকথন থেকে দেখা যায় যে তিনি আন্দোলনকারীদের উপরে লেথাল ওয়েপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদান করেছিলেন। শুধু তাই নয়, তিনি আরও বলেছিলেন যে আন্দোলনকারীদেরকে হেলিকপ্টার থেকে গুলি করা হবে এবং তাদের অবস্থান নির্ণয়ের জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে, এই নির্দেশ তিনি দিয়েছিলেন। এবং ঢাকা শহরের বিভিন্ন স্থানের নাম উনি উল্লেখ করেছেন যে কোথায় কোথায় আন্দোলনকারীদের উপরে আক্রমণ করার নির্দেশ উনি দিয়েছেন। শুধু তাই নয়, তিনি একটি সিগনিফিক্যান্ট কথা বলেছিলেন। সেই কথোপকথনে আমরা যেটা দেখেছি সেটা হলো উনি বলছেন যে আমি পোড়াতে বলেছি কি আর তারা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন। অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশন ছিল যে বিভিন্ন সরকার স্থাপনা পুড়িয়ে দিয়ে ছাত্র জনতার উপরে দায় চাপানো। সেটিও এই কথোপকথন থেকে দেখা যায়। আরও একটি কথোপকথন আজকে প্রযুক্তি তর্কে বিজ্ঞ চিফ প্রসিকিউটর আদালতে উপস্থাপন করেছেন। সেটি হলো তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মকসুদ কামাল সাহেবের সাথে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী ওনার কথোপকথন। সেখান থেকে দেখা যায় উনি বলছেন যে সকল ছাত্ররা আন্দোলন করছে, এই একইভাবে ইংল্যান্ডে ছাত্ররা আন্দোলন করেছিল, তাদেরকে রাস্তায় গুলি করে কয়েকটাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল, এখানে ওই একই কাজ করা হবে। শুধু তাই নয়, উনি বলছেন এই যে আন্দোলনকারী এরা তাদেরকে রাজাকার বলছে, অতএব যারা নিজেদেরকে রাজাকার বলছে ওদের জানা উচিত যে আমি রাজাকারদের ফাঁসি দেই, ওদেরও তাই করব। অর্থাৎ এখান থেকেও আমরা একটা হত্যার হুমকি আমরা দেখতে পাই, এই মর্মে আমরা আর্গুমেন্ট করেছি। আরও একটি অডিও রেকর্ড আমরা ট্রাইব্যুনালে প্রদর্শন করেছি। সেটি হলো তৎকালীন 14 দলীয় জোট জাসদ নেতা ইনু সাহেবের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথন। সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী বলছেন যে হেলিকপ্টার থেকে বোম্বিং করার নির্দেশ উনি দিয়েছেন, সেই পরামর্শ উনি করছেন। এই বিষয়গুলো বিজ্ঞ চিফ প্রসিকিউটর মহোদয় আজকে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। শুধু তাই নয়, তার রেজাল্টটা কী হয়েছেন সেটা উনি বলেছেন। রেজাল্টটা হয়েছে হলো এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই বক্তব্যের প্রেক্ষিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কোর কমিটির মিটিং বসাতেন ওনার বাসায় প্রতি রাতে। সেই কোর কমিটিতে
বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী পরিষদের সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকা শহরের বিশেষ করে ডিএমপির বেশ কিছু কর্মকর্তারা ওখানে উপস্থিত থাকতেন। তাদেরকে আন্দোলন দমনের জন্য বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হতো। তারই ফলশ্রুতিতে স্বরাষ্ট্র মন্ত্রীর একটা ফোন আসে আইজিপি সাহেবের কাছে। উনি আইজিপি সাহেবকে অর্ডার দেন যে প্রাইম মিনিস্টারের অর্ডার হলো যে লেথাল ওয়েপন ব্যবহার করতে হবে ছাত্র জনতার উপরে। এই ইনস্ট্রাকশনটা যখন আইজিপি সাহেবের কাছে আসে, তখন আইজিপি সাহেবের রুমে বসা ছিলেন তৎকালীন একজন পুলিশ কর্মকর্তা, ওনার নাম হলো প্রলয় জোয়ারদার। উনি এটা শুনেই তাৎক্ষণিকভাবে রুম থেকে বের হয়ে ওয়্যারলেসের মাধ্যমে ডিএমপির প্রত্যেকটি ইউনিটে এই লেথাল ওয়েপন ব্যবহার করে ছাত্র জনতাকে গুলি করার নির্দেশনা প্রদান করেন। সেই ওয়্যারলেস মেসেজটাও আমরা আজকে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। সেই ওয়্যারলেস মেসেজে দেখা যাচ্ছে যে সরাসরি বলা হচ্ছে যে আন্দোলন দমনে গুলি করার নির্দেশ। এই যে 4টি অডিও ডকুমেন্ট, অডিও কথোপকথন, সেগুলো বাংলাদেশের সিআইডি থেকে ফরেনসিক টেস্ট করা হয়েছে। ফরেনসিক টেস্টে দেখা যাচ্ছে যে এর প্রত্যেকটি ভয়েস ওনাদের। কিভাবে এটা দেখা গেল? সেটা হলো যে যাদের ভয়েস এখানে আছে তাদের প্রামাণ্য ভয়েস সেখানে পাঠানো হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য সময় যে সকল কথোপকথন করেছেন, যেগুলো বিটিভিতে সরাসরি রেকর্ডেড আছে, সেগুলো একটা নমুনা কপি। এছাড়া উনি যাদের সাথে কথা বলেছেন, তাপস সাহেবের, রিনু সাহেবের, হাবিবুর রহমান সাহেবের, তাদেরও ভয়েসের একটা নমুনা কপি সিআইডিতে প্রেরণ করা হয়েছিল। ওই ভয়েস থেকে এখানে যে কথোপকথনের ভয়েসটা মিলিয়ে দেখা যাচ্ছে যে এনারা এই ভয়েসটা তাদেরই। শুধু তাই নয়, ওই কথোপকথনের একটা স্ক্রিপ্ট সিআইডি থেকে করে আমাদেরকে দেওয়া হয় এবং তাদের একটা স্ট্যান্ডার্ড আছে এই ভয়েসটা টেস্ট করার ক্ষেত্রে। সেই স্ট্যান্ডার্ড হলো 1.00, কিন্তু তাদের মানে মিনিমাম 1.00, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তাদের প্রত্যেকে কারোর সাথে 9, কারোর সাথে 7, কারোর ক্ষেত্রে 4, এইভাবে এই রেশিওতে মিলেছে। তার মানে এটা তাদের ভয়েস যে এটা নিশ্চিত হওয়ার জন্য এটা অত্যন্ত যথেষ্ট একটা টেস্ট। এইগুলার এই যে ডকুমেন্ট আজকে প্রদান করা হলো, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো, যে তারা আন্দোলনে লেথাল ওয়েপন ব্যবহার করে ছাত্রদেরকে হত্যা করার ইনস্ট্রাকশন দিয়েছিলেন, সেটা প্রমাণ করার জন্য। এখন রেজাল্ট কি হলো? রেজাল্ট হিসাবে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা ট্রাইব্যুনালে দেখিয়েছি যে রেজাল্টটা হয়েছিল যে তাদের নির্দেশ অনুযায়ী ছাত্র জনতার উপরে গুলি করা হয়েছিল। তার প্রমাণ হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল হাসপাতাল, মিডফোর্ড, সিএমএইচ, ইবনে সিনা সহ ঢাকা শহরের বেশ কিছু হাসপাতাল থেকে আমরা বুলেট, পিলেট এবং বিভিন্ন ধরনের গুলি আমরা উদ্ধার করেছি, যেগুলো ছাত্র জনতায় আন্দোলনকারীদের শরীর থেকে ডাক্তাররা অপারেশন করে বের করেছিল, করে তাদের কাছে রেখেছিল। সেগুলো ইনভেস্টিগেশন অফিসার জব্দ করে এনেছিলেন, তাই আমরা ট্রাইব্যুনাল দিয়েছি। সেখানে দেখা যাচ্ছে যে এগুলো সব আর্ম ফোর্স যারা, তাদের ব্যবহার, যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য যে সকল অস্ত্র, সেই অস্ত্রের গুলি এগুলো, সেগুলো আমরা প্রত্যেকটি টেস্ট করা হয়েছে। ব্লাস্টিক টেস্ট বলে, যে এগুলো কি জেনুইন বুলেট কি না সেটা দেখানোর জন্য। সেগুলো করে ব্লাস্টিক রিপোর্ট সহ যিনি রিপোর্ট করেছেন তাকে ট্রাইব্যুনালে সাক্ষী হিসেবে উপস্থাপন করে এবং সাথে সাথে সেই বুলেটগুলো আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। এটা হয়েছে আজকের আর্গুমেন্টের একটা বড় অংশ। এর বাইরে আমরা দিয়েছি যে জুলাই আন্দোলন চলাকালে বাংলাদেশে যে সকল পত্রপত্রিকাগুলো পাবলিশড হতো, সেখানে কি খবর ছাপানো হতো, সেই খবরগুলো আমরা কম্পাইল করে অনেক পত্রিকা, অসংখ্য খবর, তার মধ্যে থেকে বেছে বেছে যেগুলো খুবই রিলেভেন্ট বা একই খবর 10টা পত্রিকায় ছাপা হয়েছে, আমরা যে কোনো একটি পত্রিকা দিয়েছি। এরকম করে 17টি পত্রিকা আন্দোলন চলাকালে, আর আন্দোলনের পরে এই নিহত, শহীদ বা আহত ছাত্র জনতার বাড়িতে গিয়ে গিয়ে যে সকল ডকুমেন্টারি বা রিপোর্ট করা হয়েছে, তার প্রায় 50টি পত্রিকা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল, সেগুলো পড়ে শোনানো হয়েছে। এর বাইরে তাদের নির্দেশে যে গুলি হয়েছে সেটা প্রমাণের জন্য আমরা আর কি করেছি? আমরা করেছি, জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ সরকার কয়েকটি গেজেট বের করেছে, যেখানে শহীদদের এবং আহতদের তালিকা আছে। সেই গেজেট আমরা ট্রাইব্যুনালে দিয়েছি। সেখান থেকে কয়েকটা জিনিস দেখা যায়। সেটা হলো তাদের প্রত্যেকেরই মারা যাওয়ার প্যাটার্ন একই, সবাই গুলিতে নিহত হয়েছেন অথবা আক্রমণে নিহত হয়েছেন, কারোরই ন্যাচারাল ডেথ না। এবং গুলিগুলা সবাই একই ধরনের ভাবে আহত হয়েছেন, হয় ছোট ছোট পিলেট, না হয় বড় বড় বুলেট, এগুলো তাদের শরীরে পাওয়া গিয়েছে। এবং
এটা যে ওয়াইড স্প্রেড, এটা যে ব্যাপক মাত্রায় হয়েছিল মানবতা বিরোধী অপরাধ প্রমাণের জন্য, যেটা গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো যে এক জায়গায় সংগঠিত হলে হবে না, সমগ্র দেশ জুড়ে এটা হতে হবে। আমরা দেখিয়েছি যে এই যে 850 নিহতর লিস্ট সরকার থেকে পাবলিশড হয়েছে, এরা শুধু ঢাকায় মারা যায়নি, এটি বাংলাদেশের 64টি জেলার মধ্যে 51টি জেলায় এই হত্যাকাণ্ডটি হয়েছে এবং প্রায় 450 স্পটে এই ঘটনা ঘটেছে। তার মধ্যে 41টি জেলাতে শহীদ হয়েছে, মানুষ নিহত হয়েছে, আর 51টি জেলাতে লেথাল উইপন বা মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। অতএব এটা যে গোটা দেশ জুড়ে সংগঠিত হয়েছে তারই প্রমাণ এখান থেকে আমরা দেখতে পাই। শুধু তাই নয়, 5ই আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলামী থেকে 10 খণ্ডের একটি দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা, এই নামে একটি বই বের হয়। সেখানে প্রত্যেকটি শহীদের ছবি, কিভাবে মারা গেছে তার গল্প, তার ডেথ সার্টিফিকেট, তার ইনজুরি সার্টিফিকেট, এবং সে আন্দোলনে যাওয়ার আগে যদি তার কোনো স্মৃতি থেকে থাকে বা তার আন্দোলনে রক্তাক্ত কোনো তার ছবি সহ একটা চমৎকার কম্পাইলেশন করেছে। এর পুরাটাই আমরা ট্রাইব্যুনালে এভিডেন্স হিসেবে জমা দিয়েছি, আজকে সেটাও আমরা দেখিয়েছি। এর বাইরে আরও কয়েকটি বই পাবলিশড হয়েছে। 36 জুলাই, দ্বিতীয় স্বাধীনতা, এরকম নামে কিছু বই পাবলিশড হয়েছে, যেখানে অ্যাট এ গ্ল্যান্স দেখা যাচ্ছে যে এই আন্দোলনে যারা নিহত হয়েছিল তাদের অবস্থানটা কোথায়, তারা কিভাবে নিহত হলো, এগুলো ছোট্ট ছোট্ট বর্ণনা। ওখান থেকেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের কতগুলো জেলাতে তারা আন্দোলন হয়েছে এবং কতগুলো জেলায় এই শাহাদাত বরণ করেছে মানুষ। এর বাইরে আমরা আরও কিছু দিয়েছি, সেটা হলো জুলাই আন্দোলন চলাকালে আরেকটি বিপ্লব হয়েছিল এই দেশে, সেটা হলো গ্রাফিতি অ্যান্ড গাইল বলে এটাকে। তার মানে ঢাকা শহরের যে ওয়ালগুলো আছে, এই ওয়ালে এই আন্দোলন, এই বিপ্লবের একটা প্রতিচ্ছবি ছাপানো হয়েছিল। প্রত্যেকটি দেয়ালে দেয়ালে আবু সাইদের ছবি, আবু সাইদ নিয়ে কথা, বুক পেতে দেওয়ার ছবি, বিভিন্ন ভাষায় বিভিন্ন আন্দোলনের গল্প ওখানে ছাপানো হয়েছে। এটি আস্তে আস্তে, এই যে 1 বছর পার হয়ে গেছে, এখন অনেকে দেয়াল রং করেছেন, মুছে যাচ্ছে। 5ই আগস্টের পরপর এই ছবিগুলো কম্পাইল করে একটি বই ছাপানো হয়েছিল রঙিন পেপারে। সেখানে দেখা যাচ্ছে যে গোটা দেশব্যাপী কীভাবে এই ওয়াল রাইটিংগুলো করা হলো, কি চমৎকার চমৎকার ভাষায় বিদ্রোহগুলো করা হচ্ছে, আন্দোলনগুলো করা হচ্ছে, প্রতিবাদগুলো করা হচ্ছে, সেগুলোর কম্পাইলেশন করা হয়েছে। আরেকটি বই জমা দিয়েছি, সেটা হলো 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই আন্দোলন সময়কালে বাংলাদেশের প্রত্যেকটি পত্রিকার প্রথম পাতাকে নিয়ে একটা কম্পাইলেশন করা হয়েছে। সেই রকম একটা বই ছাপানো হয়েছে, খুবই অসাধারণ বইটি, যে কিভাবে আসলে আন্দোলনটা ক্রমান্বয়ে 1 জুলাই থেকে 14 জুলাই রাত পর্যন্ত একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল। তো 14 জুলাই রাতে সাবেক প্রধানমন্ত্রী যখন ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, মেধাবীরা পরাজিত শক্তি, এই ধরনের কথা বললেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনটা তীব্র হয়ে গেল। এইভাবে কিভাবে ক্রমান্বয়ে আন্দোলনটা আস্তে আস্তে কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, 9 দফা আন্দোলন, 1 দফা সরকার পতনের আন্দোলনে পরিণত হলো, সেটা ধারাবাহিক বর্ণনা ওই বইটাতে আছে, যে বইটা পত্রিকাগুলো কম্পাইল করেছে। এইভাবে আমরা ট্রাইব্যুনালে আজকে সাক্ষ্য উপস্থাপন করেছি। আগামীকালকে এই মামলার আরও কয়েকটি অভিযোগ, যেমন আবু সাইদকে হত্যা যে চার্জটি আনা হয়েছে, সেটার উপরে মাননীয় চিফ প্রসিকিউটর বক্তব্য রাখবেন। অন্তর্বর্তী সরকার আরও 1 থেকে 2 বছর ক্ষমতায় থাকবে, তখন দুর্বল মন্ত্রীরা পরিবর্তন হবে এবং ডক্টর মুহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐক্যমতে জাতীয় সরকার গঠিত হবে। এছাড়া সংবিধান বদলে ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী 5 বছর গণপরিষদের নির্বাচন, সংবিধান প্রণয়ন ও গণভোটে কাটবে। নির্বাচনে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে, তবে পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে দুটি কৌশলের উপর। 20 অক্টোবর নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন আগাম বার্তা দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি তার 7 পর্বের পোস্টে সবশেষ পর্বে বলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ভারতের কৌশলগত অবস্থান এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের উপর নির্ভর করবে ক্ষমতায় টিকে থাকার মেয়াদকাল। যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয়, তবে একাগারের পুনরাবৃত্তি ঘটবে বলেও তিনি তার পোস্টে উল্লেখ করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাবেক সেনাপ্রধান সবশেষ বলেন, যাই ঘটুক এই 5টি বছর দেশবাসীকে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল, অবরোধ, সহিংসতার ভেতর দিয়ে বাস করতে হবে। পঙ্গু অর্থনীতি দরিদ্রে আরও বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে।
এর আগে 18 অক্টোবর তিনি তার পঞ্চম পর্বে বলেন, বিএনপি সরকার চালাতে পারবে কিনা সন্দেহ আছে। ভারত ট্রানজিট, তিস্তা, চট্টগ্রাম মোংলা বন্দর, রামপাল সহ ভারতের এসব দাবিতে রাজি না হলে বিএনপির সঙ্গে সম্পর্ক বৈরী হবে। অন্যদিকে ছাড় দিলে এনসিপি ও জামাত ইসলামীর সহিংস আন্দোলনে মুখে পড়বে। আর ভারতের দাবিগুলো না মানলে দেশটি তার পুরনো মৌলবাদ সংখ্যালঘু কার্ড খেলবে এবং আওয়ামী লীগ আন্তর্জাতিক চাপ দিয়ে দেশকে অস্থির করে তুলবে বলে এমন বিশ্লেষণে তুলে ধরেন তিনি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক। সেনা কর্মকর্তারা যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেই বৃহস্পতিবারই কিন্তু সকল বাহিনীর সদর দপ্তরে এই গ্রেফতারি পরোয়ানা পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু সত্যি শেষ পর্যন্ত এই সেনা হেফাজতে কতজনকে নিয়ে আসা যাবে, কতজন এখনো আছেন গ্রেফতার হওয়ার জন্যে বা গ্রেফতার হওয়ার মতো পরিস্থিতিতে বা বাংলাদেশ সীমান্তের ভেতরে, প্রশ্ন উঠছে যেই সেনা কর্মকর্তারা শীর্ষস্থানীয় এই জেনারেলেরা যে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছেন, তো সেক্ষেত্রে বাংলাদেশের স্পর্শকাতর অনেক তথ্য, সিদ্ধান্ত এবং নানা রকম খবর ভারতের কাছে পৌঁছে যাচ্ছে কিনা। আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, বন্দি শিবিরে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এবং গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের গ্রেফতারের দাবি যখন জোরদার হচ্ছে, তখন সেনাবাহিনীর ভেতরে একরকমের সময় ক্ষেপণ করে এই কর্মকর্তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে বলে খবর চারদিকে ছড়িয়ে পড়ছে। এই খবর আশঙ্কা না সত্যি, সেটা সত্যিকার অর্থে ভেরিফাই করা বা একেবারে নিশ্চিত করা সম্ভব না হলেও এই গ্রেফতারি পরোয়ানা যে কর্মকর্তাদের বিরুদ্ধে জারি হয়েছে তাদের অনেকেই যে 5ই আগস্টের পর সেনাবাহিনীর ব্যবস্থাপনাতেই এবং একেবারে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কিংবা বলতে গেলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সিগন্যাল পেয়েই যে এরা সেফ এক্সিট নিয়ে সীমান্ত পেরিয়ে ভারত চলে গেছেন, এদের অনেকেই সে বিষয়ে যখন নিশ্চিত খবর পাওয়া যাচ্ছে তখন সে সন্দেহ আরো দানা বাঁধছে যে গ্রেফতার কে করবেন, কোন পদ্ধতিতে হবে, সিভিলিয়ান কোর্টে বিচার ঠিক নাকি আর্মি অ্যাক্টে বিচার হওয়া উচিত, এসব নিয়ে আলোচনার মধ্যে আসলে এই সেনা কর্মকর্তাদের অধিকাংশকেই পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। দেখেন, আমার দেশ এই শিরোনাম করে ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের অনেকে পালিয়ে গেছেন। এই শিরোনাম করে আজকে যে খবর দিয়েছে সেখানে তারা বলছেন গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের অনেকে পালিয়ে গেছেন। এর মধ্যে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবির সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ দেশ ছেড়েছেন। দেখেন, এই কবির আহমেদ কে? এই কবির আহমেদ শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন এবং তিনি চাকরিরত অবস্থাতেই আছেন। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত তিনি দায়িত্বরত ছিলেন এবং এই কদিন আগে তাকে রাষ্ট্রদূত করে মেজর জেনারেল কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা জারি করা হয় সেপ্টেম্বরের 23 তারিখ এবং সেপ্টেম্বরের 23 তারিখ এই মেজর জেনারেল কবির আহমেদকে যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত করে পাঠানোর সিদ্ধান্ত হয়, তার মানে তাকে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় বিদেশে পাঠিয়ে নিরাপদ অবস্থানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা সরাসরি সেনাবাহিনী এবং সরকারের তরফে ছিল, সেটা কিন্তু একেবারে নিশ্চিত। সেই মেজর জেনারেল কবির আহমেদকে যেমন রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছিল, ঠিক তেমনি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেনকেও রাষ্ট্রদূত করে সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। আগস্টের পর এই সরওয়ার হোসেন, মেজর জেনারেল সরওয়ার, তিনিও ডিজিএফআই এর পরিচালক হিসেবে কাজ করেছেন, তাকে পাঠানো হয়েছিল চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে। এই দুজনকে, কবির আহমেদ যিনি ডিজিএফআই এরও মহাপরিচালক পদে ছিলেন, এই দুজনকে কিন্তু তার মানে এই যে বাঁচানোর প্রক্রিয়াটা সেটা খুব স্পষ্ট হয়ে ওঠে। এখন সেনাবাহিনী সূত্রে খবর পাওয়া যাচ্ছে, মানে আমি যতটুকু খবর পেয়েছি তাতে আমি জানতে পারছি যে সেনাবাহিনীর তরফে
গতকাল রাত 12টা থেকে এই মেজর জেনারেল কবিরের বাসাকে নজরদারির আওতায় আনা হয়েছে, কারণ সেনাবাহিনীর ভেতরে এই সিদ্ধান্তটা এখন একেবারে শীর্ষ পর্যায়ের জেনারেলরা নিজেরা আলোচনা করে, মানে সেই 8 তারিখ থেকেই তো অস্থিরতা। 24 জন সাবেক আর বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে যখন মামলা হয়ে গেল তখন থেকেই তো জেনারেলদের মধ্যে 56 জন জেনারেল, সেনাপ্রধান, ওয়াকার, এদের মধ্যে অস্থিরতা, মানে ক্রমাগত বিভিন্ন বৈঠক চলছে। সেসব বৈঠকে সর্বশেষ সিদ্ধান্তে এই বিষয়টি আলোচিত হয়েছে। কিন্তু জেনারেলদের একটা ভাগ যারা বিচারের পক্ষে, তারা কিন্তু বলেছেন যে যদি বা সিভিলিয়ান কোর্টে বিচার হয়, প্রথম যে পদক্ষেপটি নেওয়া উচিত সেটা হচ্ছে আর্মির, সেনাবাহিনীর এই ওয়ারেন্টভুক্ত গ্রেফতারি পরোয়ানা যাদের বিরুদ্ধে জারি হয়েছে, যাদের বিরুদ্ধে গুম, খুন, হত্যা, নির্যাতনের অভিযোগ এসেছে, এদেরকে গ্রেফতার করে ফেলা উচিত, আর কাউকে সেফ এক্সিট দেওয়া উচিত না। এবং জেনারেলরা কেউ প্রকাশ্যে ওই বৈঠকে সেফ এক্সিটের পক্ষে কিন্তু মন্তব্য করেন নাই। তাহলে মানে সেনাবাহিনীর ভেতরে অন্তত আনুষ্ঠানিক আশাবাদটা হচ্ছে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে যাদের বিরুদ্ধে, তাদের সেনাবাহিনীর তরফে গ্রেফতার করে সেনা হেফাজতে নিয়ে আসা হবে এবং তারপর সিভিলিয়ান প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু মেজর জেনারেল কবির আহমেদ নাকি এই সময়ে এসে পালিয়ে গেছেন। দেখেন, সেনাবাহিনীর তরফে বলা হচ্ছে যে গতকাল রাত 12টা থেকে তারা নজরদারিতে রেখেছে মেজর জেনারেল কবির আহমেদের বাসা, কিন্তু তিনি ওই বাসায় আছেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। বরং সেনাবাহিনীর ভেতরেই এই গুজব এখন তুঙ্গে যে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় রীতিমতো সেনাবাহিনীর গাড়িতে করে তিনি তামাবিল সীমান্ত দিয়ে পার হয়ে গেছেন। দেখেন, মেজর জেনারেল কবির আহমেদ কিন্তু প্রথম নন যিনি সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সেফ এক্সিটের নিয়ে তো অনেক আলাপ হচ্ছে, মানে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সীমান্ত পাড়ি দিয়েছেন এবং ওই পাশে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় সেনা গোয়েন্দা সংস্থা, ভারতীয় সেনাবাহিনীর সম্পূর্ণ ব্যবস্থাপনায় এই সেনা কর্মকর্তাদের, মানে বাংলাদেশের কর্মরত সেনা কর্মকর্তাদেরকে একরকমের হস্তান্তর করা হয়েছে তাদের কাছে। দেখেন, এর আগে ডিজিএফআই এর যিনি ডিজি ছিলেন শেখ হাসিনার আমলে, জেনারেল আকবর, তিনি চলে গেছেন। এই জেনারেল আকবরের এখন দেখা যাচ্ছে গুম কমিশন থেকে যে প্রামাণ্যচিত্র বের করেছে, সেই প্রামাণ্যচিত্র দেখলে আপনারা দেখবেন গুম কমিশনেও কিন্তু জেনারেল আকবর সাক্ষ্য দিয়ে গিয়েছিলেন। যেই সাক্ষ্যে তিনি বলেছেন যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে যখন আটকে রাখা হয়েছিল আয়নাঘরে, তখন তিনি শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো লাভ হয় নাই, হুম্মাম কাদের চৌধুরীকে আটকেই রাখা হয়েছিল। এবং এমন তিনি, তাকে যখন প্রশ্ন করছেন প্রশ্নকর্তা যে শেখ হাসিনা কি চাইলে পারতেন হুম্মাম কাদের চৌধুরীকে ছেড়ে দিতে, তখন জেনারেল আকবর বলছেন, কি বলছেন, প্রধানমন্ত্রী চাইলে কি না হয়। সেই জেনারেল আকবর তার মানে আগস্টের পরে কিন্তু সেনাবাহিনীতে তিনি নিরাপদে থাকবেন বলে ভেবেছিলেন এবং গুম কমিশনে সাক্ষ্য দিয়ে, এই ধরনের সাক্ষ্য দিয়ে একরকমের নিরাপদ একটা পরিস্থিতি তারা সেনাবাহিনীর কর্মকর্তা বলেই প্রত্যাশা করছিলেন। তার মানে এই যে ওয়াকারুজ্জামান সহ সেনা নেতৃত্ব যখন বুঝতে শুরু করেন যে আসলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হবে এবং এদেরকে আসলে বিচারের মুখোমুখি হতে হবে, তখন তার মানে সেনাপ্রধান ওয়াকার একে একে এই এক একজনকে করে তাদেরকে সেফ এক্সিট দিয়েছেন। এই জেনারেল আকবর, যিনি 9th ডিভিশনেরও জিওসি ছিলেন না, জেনারেল মঞ্জুর, যিনি এনএসআই এর সাবেক মহাপরিচালক, এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জেনারেল মুজিব, যিনি এসএসএফ এর ডিজি এবং কোয়ার্টার মাস্টার জেনারেলের মতো শীর্ষস্থানীয় পদে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর। এরা কেউ তামাবিল দিয়ে, কেউ ধোবাউড়া দিয়ে পার হয়েছেন, কিন্তু এরা প্রত্যেকে পার হয়েছেন সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর প্রহরায় এবং ব্যবস্থাপনায়, আর সীমান্তের ওপার থেকে তাদেরকে ভারতীয় সেনাবাহিনী গ্রহণ করেছেন। দেখেন, সর্বশেষ ডিজিএফআই এর যে ডিজি ছিলেন হামিদুল হক, যার সঙ্গে জামায়াতে ইসলামীর একটা মানে গুরুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল, বণিক বার্তার প্রতিবেদনে সে খবর প্রকাশিত হয়েছে। এবং এই হামিদুল হক, যিনি জুলাই আগস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যাতে সেনাবাহিনী আন্দোলনের বিপক্ষে গিয়ে না দাঁড়ায়, এবং এমনকি আন্দোলনের শীর্ষস্থানীয় ছাত্র নেতাদেরকেও তিনি একরকমের সুরক্ষা দিয়েছেন, প্রোটেকশন দিয়েছেন। এই হামিদুল হক আর আহমেদ শামস তাবরেজ এরাও কিন্তু ভেবেছিলেন
যে তারাও সেনাবাহিনীর ভেতরে আসলে টিকে যেতে পারবেন এবং তাদেরকে অন্য পদে দিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে সেই ব্যবস্থাটা রাখার চেষ্টা হচ্ছিল। হামিদুল হককে এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা এত ঘনিষ্ঠ মনে করতেন যে তাকে রাষ্ট্র গঠনের আমন্ত্রণ পর্যন্ত এসব নিয়েও আলাপ করতেন তার সঙ্গে, ওয়াকারুজ্জামানের সঙ্গে যেমন আলাপ হতো। সেই অবস্থায় হামিদুল হক এবং আহমেদ শামস তাবরেজকে প্রথম কিন্তু বাধ্যতামূলক অবসরে পাঠাতে হলো সেপ্টেম্বর মাসেই ওয়াকারুজ্জামানের, কারণ তিনি টের পেলেন যে এদেরকেও তিনি রক্ষা করতে পারবেন না। এবং এখন ধারণা করা হয় এই হামিদুল হকও, আহমেদ শামস তাবরেজের অবস্থান সম্পর্কে আমি জানি না, কিন্তু হামিদুল হকও এখন ভারতে আছেন, সেটাও কিন্তু অনেক সূত্র খুব নিশ্চিতভাবেই নিশ্চিত করছেন। কিন্তু তারা যে দুজনের কেউ দেশে নাই সেটা নিশ্চিত, মানে ভারতে আছেন এক পক্ষ বলেন, আরেক পক্ষ বলেন যে হামিদুল হক যেহেতু জামাত ঘনিষ্ঠ ছিলেন তিনি অন্য রুটে গেছেন এবং তিনি সম্ভবত ইউরোপ চলে গেছেন। তো দেখেন, এই হচ্ছে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের অবস্থা। তো তাহলে গ্রেফতারি পরোয়ানা জারির পর এখন যে জেনারেলেরা সিদ্ধান্ত নিলেন এবং ওয়াকারকে বললেন যে আপনাকে যাদের বিরুদ্ধে এরকম সুনির্দিষ্ট অভিযোগ এসেছে সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা করতে আর সেফ এক্সিট দেওয়া চলবে না, আপনাকে এদেরকে গ্রেফতার করে সেনা হেফাজতে আনতে হবে এবং তারপর আমরা যদি আরো নেগোসিয়েট করতে পারি যে সামরিক আইনে বিচার না হয়ে কি মানে সিভিলিয়ান আদালতে বিচার না হয়ে কি আমরা সামরিক আইনে বিচার করতে পারি কিনা, এই বিষয়গুলো নিয়ে আরো আলাপ চলতে পারে, কিন্তু এখন সেনা হেফাজতে আনতে হবে। এবং যার সূত্র হিসেবে, যার প্রতিক্রিয়া হিসেবে মেজর জেনারেল কবিরের বাড়িতে নজরদারিতে পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু অন্যদিকে মেজর জেনারেল কবির নাকি তামাবিল সীমান্ত দিয়ে পার হয়ে গেলেন, সেটা আবার সেনাবাহিনীই বলছে। তো আপনারা ভাবেন একজন সেনা কর্মকর্তার এই চলে যাওয়াটা কিন্তু, কিংবা সেনা নজরদারিতে থাকা অবস্থায় বেরিয়ে যাওয়াটা কিন্তু একেবারে শীর্ষ পর্যায়ের ইঙ্গিত ছাড়া, সমর্থন ছাড়া এবং তাদের সিদ্ধান্ত ছাড়া সহজ নয়। কাজেই এ থেকে এই প্রশ্নগুলো বারবারই উঠছে যে আসলে সেনা কর্মকর্তারা যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, এবং বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেই বৃহস্পতিবারই কিন্তু সকল বাহিনীর সদর দপ্তরে এই গ্রেফতারি পরোয়ানা পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু সত্যি শেষ পর্যন্ত এই সেনা হেফাজতে কতজনকে নিয়ে আসা যাবে, কতজন এখনো আছেন গ্রেফতার হওয়ার জন্যে বা গ্রেফতার হওয়ার মতো পরিস্থিতিতে বা বাংলাদেশ সীমান্তের ভেতরে, প্রশ্ন উঠছে যেই সেনা কর্মকর্তারা শীর্ষস্থানীয় এই জেনারেলেরা যে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছেন, তো সেক্ষেত্রে বাংলাদেশের স্পর্শকাতর অনেক তথ্য, সিদ্ধান্ত এবং নানা রকম খবর ভারতের কাছে পৌঁছে যাচ্ছে কিনা, ভারতের সঙ্গে এই মিলে এই সাবেক সেনা কর্মকর্তারা এখন কি সিদ্ধান্ত গ্রহণ করছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ তো আছেন বটেই ভারতে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব নানাভাবে ভাববার আছে যে কি করছেন সাবেক সেনা কর্মকর্তারা ওই পারে গিয়ে, এবং কি ভারত সরকারই বা তাদের সঙ্গে কি করছেন, ভারত সরকারের অতিথি শেখ হাসিনাই বা এই সেনা কর্মকর্তাদের সঙ্গে যারা তার সবচেয়ে ঘনিষ্ঠ সেনা কর্মকর্তা, সেই সেনা কর্মকর্তাদের সঙ্গে দল সংগঠন, রাজনীতিতে ফেরা, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের বিষয়ে কি ধরনের কাজ করছেন, এই বিষয়গুলো। তাই এই সেনা কর্মকর্তারা কি পালাচ্ছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি তাদেরকে পালাতে দিচ্ছেন, আদৌ কি যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের কেউ গ্রেফতার হবেন, আর যারা তাহলে গ্রেফতার হবেন তারা তাহলে কেন সেফ এক্সিট পেলেন না ওয়াকারুজ্জামানের বদান্যতায়, সেই প্রশ্নও কিন্তু রয়ে যাবে। তার মানে এই গ্রেফতার হওয়া না হওয়া নিয়েও সেনাবাহিনীর ভেতরে অসন্তোষ, সেনাবাহিনীর বাইরে অসন্তোষ, বিক্ষোভ, সন্দেহ, এসবের আরো অনেক কিছু দেখা। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।